ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 7 ও 8। সকাল। ফারহাদ সবেমাত্র গোসল করে বেরোলো। সুঠাম দেহ পানিতে ভেজা, কোমরে টাওয়াল জড়িয়ে ডান হাত নিজের সিল্কি ভেজা চুলের মাঝে গলিয়ে নাড়া দিতে দিতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল শুকিয়ে নেয়। চওড়া কাভার্ডের স্লাইডিং দরজা খুলে মনপ্রিয় রঙের শার্ট, অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট, কোট, কালেকশন করা ঘড়ির মধ্যে একটি ঘড়ি, জুতো সব বের করে নিল। নিজের সুঠাম খালি দেহে শার্ট জড়িয়ে নিল, প্যান্ট পরে শার্ট ইন করে হাতি ঘড়ি পরে নিল। চুলটা জেল দিয়ে সেট করে কোট আর জুতো পরে রুম থেকে বেরিয়ে যেতে আবার থেমে গেল। আয়নার সামনে এসে কলারের নিচে লাগানো বোতামটা খুলে দেয়, যাতে করে তার লোমহীন মসৃণ বুক খুব সহজে সুন্দর করে দেখা যাচ্ছে। নিজের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ফারহাদ নিচে নেমে দেখে তাদের মেড, যে কিনা ফারহাদদের বাগান দেখাশোনা করে, মিস্টার ইয়াসিনের বউ মিসেস সাবিনা টেবিলে খাবার সাজাচ্ছে। ইয়াসিন আর সাবিনা, এরা দুইজন ফারহাদদের বাবা মিস্টার ফাইজাল আহমদ খানের খুব বিশ্বস্ত লোক। ফারহাদ এদের দুজনকে কোনোদিন কাজের লোক হিসাবে দেখেনি। ইয়াসিন আর সাবিনার কোনো সন্তান নেই, তাই তারাও ফারহাদ, ফারিয়া আর রেজওয়ানকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন। সাবিনা আন্টি, ফারিয়া কোথায়? ফারহাদ চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞাসা করলো। দাদাই, আমি এখানে। ফারিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। ফারহাদ হাত উঠিয়ে ঘড়ি দেখে ফারিয়ার দিকে তাকিয়ে বলল, পুরো 5 মিনিট লেট। উফ দাদাই, তুমি রাখো তোমার 5 মিনিট। কাল রাতে সিন্ড্রেলা মুভি দেখতে গিয়ে দেরিতে ঘুমিয়েছি, তাই দেরিতে উঠেছি। ফারিয়া, সময়কে সম্মান এবং গুরুত্ব দিতে শেখো। এক সময় যখন চলে যায় তখন আর সেই সময় ফিরে আসে না, তাই প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে শেখো। একটু থেমে, আর কি বাচ্চাদের মতো কার্টুন দেখিস? ম্যাচিওর কবে হবি? হা 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 দাদাই, দেখবে তোমার বউ আমার মতো বাচ্চাই হবে। তারপরে ননদ আর ভাবি মিলে একসাথে কার্টুন দেখব। ফারিয়ার কথা শোনা মাত্র ফারহাদের আসিলের কথা মনে পড়ে। ভাবে, সত্যি তো, মেয়েটার বয়স কত হবে? দেখে তো বাচ্চা বাচ্চাই মনে হয়। আবার পর মুহূর্তে ভাবে, বাচ্চা হোক বা বড়, আসিল শুধু ফারহাদের। ফারহাদের ভাবনার ছেদ পড়ে রিজওয়ানের কথায়। ভাই, তুমি জানো না, ফারিয়ার তো এখনো বাচ্চা আর ইম্যাচিওর, তাই তো যেটা সে কোনোদিন পাবে না তার পিছনেই ঘোরে। রেজওয়ানের এইসব কথা বলতে বলতে টেবিলে বসে। ফারিয়া জ্বলন্ত চোখ নিয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, মিস্টার রেজওয়ান, কাইন্ড ইউর ইনফরমেশন। ফারিয়া আহমদ খান এর যেটা ভালো লাগে সেটা সে পেয়েই তারপর দম নেয়। তাই নাকি? তো মিস ফারিয়া, তোমার কাকে ভালো লাগে আর কাকে চাই তোমার? এক ভ্রু উঁচু করে ফারিয়ার দিকে তাকিয়ে ফারিয়া দাঁতে দাঁত চেপে বলল, আপনাকেই চাই আমার। কথাটা শুনে রেজওয়ান কাশতে আরম্ভ করলো। সাবিনা আন্টি তাড়াতাড়ি পানিয়ে গিয়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। রেজওয়ানের চোখ মুখ লাল হয়ে গেল। ফারহাদ তো রীতিমতো অবাক, তার বোন যে তার থেকেও এক কাঠ বাড়া, তাকে কোনো সন্দেহ নেই। ফারিয়া রেজওয়ানের দিকে তাকে আবার বলল, আপনাকে চাই মানে হলো, আমি গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসুন, আমি কলেজে যাব। বলে গটগট করে বেরিয়ে গেল ফারিয়া। ফারহাদ খাবার শেষ করে উঠে রেজিয়নের সামনে গিয়ে কাঁধে হাত দিয়ে দুষ্টু কণ্ঠে বলল, যাও, আমার বোন এখন তোমাকে চায়, মানে কলেজে পৌঁছে দেওয়ার জন্য আর কি। ফারহাদও চলে গেল। রেজওয়ান নিজের বুকে থুতু দিয়ে বিড়বিড় করে বলল, শালা কি ডেঞ্জারাস দুই ভাই বোন। সমস্ত মিটিং শেষ করে নিজের কেবিনে বসে আছে ফারহাদ। হাতে তার আইপ্যাড আর পেন্সিল। আইপ্যাডে পেন্সিল ঘষে চলেছে, উদ্দেশ্য আসিলের চোখ অঙ্কন করা। অফিসে আসার সময়ও আসিলের কলেজের সামনে থেকে আসছে, কিন্তু ফুটো কপাল। আসিল তো দূরের কথা, তার ছায়াটুকু দেখার সৌভাগ্য হয়নি ফারহাদের। কেবিনের দরজা টোকা পড়তেই ফারহাদ গম্ভীর গলায় বলল, কামিন। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে? আইপ্যাডের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর আয়ান ফারুক বলল যে আপনার সাথে তার বিশেষ কোনো কথা আছে। ফারহাদ একটু অদ্ভুত হাসলো। এরকমই কিছু সে আশা করেছিল, তাই অনুমতি দিল ভিতরে আসার। কিছুক্ষণ পরে আয়ান ফারহাদের কেবিনে প্রবেশ করলো। ফারহাদ আয়নের দিকে তাকাতেই দেখলো এ তো হাসিলের ডুপ্লিকেট। ফারহাদ এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করলো আয়নের সাথে, তারপর বলল, প্লিজ সিট মিস্টার আয়ান। থ্যাংক ইউ মিস্টার ফারহাদ। বসে। তো মিস্টার আয়ান, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? সরি ফর ডিস্টার্ব ইউ। আপনি নিশ্চয়ই বিকি মালোত্রাকে চেনেন, মানে যাকে আপনি ড্রাগ কেসে পুলিশের আন্ডারে দিয়েছিলেন। আর বিকির সাথে তার পার্টনার মানে রাজ, দুজন প্রায় 3-4 দিন ধরে গায়েব। তো আপনার কি মনে হয় এদের গায়েব হওয়ার পেছনে আমার হাত? মুচকি হেসে।
না, না, তা কেন হবে? মানে ওদের বড় শত্রু এখন আপনি। তাই ওরা হয়তো আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। আর আমরা ওদেরকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করেছি। তার মানে আমাকে সাবধানে থাকতে হবে, তাই তো? হুম, তাই। আর ওদের কোনো খবর পেলে আমাকে জানাবেন। এই আমার নাম্বার। অবশ্যই জানাবো। এখন বলুন কি নেবেন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস নাকি অন্য কিছু? না, না, কিছু নেব না। আর সত্যি বলতে বিকি আর রাজ তাদের বাবাদের পাওয়ারের জোরে ফাঁসি থেকে বেঁচে বেড়াচ্ছে, না হলে মাল দুটোর এত ক্রিমিনাল রেকর্ড যে কি বলবো। এবার ধরতে পারলে বুঝি এনকাউন্টার। হা 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 হা। দেখি কি করা যায়। তাহলে আজ উঠি, ইনশাল্লাহ পরে দেখা হবে। আমিও আপনার সাথে আবার দেখা করতে চাই, ইনশাল্লাহ। আয়ান আর কথা না বাড়িয়ে চলে যায় আর ফারহাদ আরাম করে তার চেয়ারে বসে আয়নের নাম্বারে নিজের ফোনে শালাবাবু নামে সেভ করে নেয়। হাতে আইপ্যাড নিয়ে আবার আঁকাতে মনোযোগ দেয়। আকাশ তার রং পাল্টাচ্ছে, চারিদিকে এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। পাখিদের কিচিরমিচিরের সাথে হাওয়া ঠান্ডা। উফ, সব কিছু কি মনোমুগ্ধকর। কিন্তু এখন এই সুন্দর পরিবেশের মাঝে যেন ফারহাদি ঠিক নেই। প্রায় আধ ঘন্টা পার হতে চলল সে আসিলের কলেজের সামনে, কিন্তু আসিলের কোনো খবর নেই। রাগ অস্থিরতা দুটোই একসাথে কাজ করছে। ধৈর্য তার বাঁধ ভাঙার প্রস্তুতি নিচ্ছে। অতিষ্ঠ হয়ে ফারহাদ দরজা খুলে গাড়ি থেকে নামতে গিয়ে থেমে গেল, কারণ পাশ থেকে তানভীর বলে উঠল, স্যার, ম্যাডাম আসছে। উফ, আসু, খুব টায়ার্ড লাগছে। টায়ার্ড তো লাগবেই আসিল, আজ যে দুটো এক্সট্রা ক্লাস ছিল। হ্যাঁ, যা বলেছিস। রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেব। আজ আর কিছু খাবো না, পেট ভরা ভরা লাগছে। হ্যাঁ রে, আমারও। আসিল কথা বলার ফাঁকে গেটের কাছে খেয়াল করতেই তার চোখ বড় বড় হয়ে গেল। ইস, সে এত ভুলো মনের মানুষ কেন? আসিল ব্যস্ত হয়ে আয়েশাকে বলল, আশু, তোকে আমি বলতেই ভুলে গিয়েছিলাম। যেই লোকটার হাত কেটে গিয়েছিল আর আমি তার হেল্প করে দিয়েছিলাম। হ্যাঁ তো, লোকটার ক্ষত বেশি হওয়াতে সেটা আবার ড্রেসিং করতে হবে। আর উনি সেটা আমাকে দিয়েই করাতে চান। বলে নাকি পার্সোনাল প্রবলেমের জন্য অন্য কোথাও যেতে পারবে না। ও, তো আমি কি যাব তোর সাথে? না, না, আমি পারবো, তুই যা, গিয়ে রেস্ট নে। আর ইউ শিওর? ইয়া, নাও ইউ গো। আয়েশাকে বিদায় জানিয়ে আসিল গাড়ির দিকে এগিয়ে গেল। দেখলো তানভীর দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। আসিল তানভীরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আরে স্যারের চামচা যে। তো চামচা, আপনার স্যার কেমন আছে? স্যার গাড়ির ভেতরে আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তোমার স্যার আর চামচা কি সোজা প্রশ্নের উল্টো জবাব দেওয়ার মেডিসিন খাও? আসিল কথাটি বলে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আবার চেষ্টা করলো, কিন্তু এবার রাগ হচ্ছে। আসিলের তানভীরের দিকে তাকিয়ে বলল, গাড়ির দরজাটা আপনার স্যারের মতোই শক্ত। তানভীর নিজের চোখ কপালে তুলে গাড়ির দরজাটা একটানে খুলে দেয়। আসিলের একটু ভয় হয়, না জানি এই খারসটা কখন থেকে তার জন্য অপেক্ষা করছে। আর এক সেকেন্ড দেরি না করে আসিল গাড়ির ভেতরে প্রবেশ করলো। কাঁধ থেকে ব্যাগ নামাতে নামাতে নিজের টেপ রেকর্ডার চালু করলো। আই এম সো 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 সরি চামচার স্যার, আমার দুটো এক্সট্রা ক্লাস হওয়াতে আমার দেরি হয়ে গেছে। আমি কিন্তু একটু ভুলো মনের মানুষ না, আমার সব মনে থাকে। আসলে কি জানেন তো, আমার না শাহরুখ খানকে খুব ভালো লাগে। যা, আমি এই সব কেন বলছি। উফ আসিল, তুই সত্যিই পাগল। আচ্ছা, যাই হোক, আমাকে আপনি সরি বলুন। আরে, আপনি আমাকে সরি বলবেন কেন? আমি আমি বলবো সরি। সো মিস্টার চামচার স্যার, আই এম সরি। আর এরকম হবে না, না মানে আমি বলছি। আসিল কথা বলতে বলতে সামনের দিকে তাকাতেই থেমে গেল। স্তব্ধ হয়ে গেল তার এতক্ষণে চালানো টেপ রেকর্ডার। আঁতকে ওঠে আসিল। তার চোখে আপনা আপনি বড় আকার ধারণ করলো। চোখের সামনে ভেসে উঠল কিছু মুহূর্ত। আসিলের শুকনো গলা বারবার ঢেউ খেলে যাচ্ছে শুকনো ঢোকে। শরীর অসম্ভবভাবে কাঁপছে। আর শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে একটা ঠান্ডা শিহরণ। তার সামনের মানুষটা তার দিকে তাকিয়ে আছে। আসিল সেই ব্যক্তির পুরো মুখমণ্ডলের মধ্যে তার নেশাক্ত খয়েরি রঙের চোখের মাঝে নিজের চোখ আটকে দিল। এটা তো সেই চোখ যা আসিলকে রাত্রে ঘুমাতে দেয় না। মনে হয় সেই গম্ভীর চোখ দুটো তাকে কিছু বলতে চাইছে। তার ব্যস্ততার জীবনে সেই ভুলে যাওয়া রাতের কথা আবার মনে করিয়ে দিল এই চোখ। আসিলের এরকম তাকানো দেখে ফারহাদ বাঁকা হাসল। কিন্তু এই দিকে যে আসিলের চাহনি ফারহাদের মনের ভিতরটায় উথাল পাতাল ধ্বংসাত্মক ঝড় সৃষ্টি করেছে। মদহীন মাতাল লাগছে। কি আছে এই মেয়ের মধ্যে, যখনই সামনে আসে ফারহাদকে পাগল বানিয়ে চলে যায়। বেসামাল লাগছে নিজেকে। কিছু পাওয়ার নেশাক্ত আশা জাগছে। ফারহাদ আস্তে করে আসিলের দিকে এগিয়ে গেল। সেদিকে আসিলের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তো আছে তার চিন্তায় মগ্ন।
ফারহাদ আসিলের কানের কাছে এসে নিজের ভারী পুরুষালী আওয়াজে আস্তে করে বলল, আমার চোখ কিন্তু আমাজন জঙ্গলের থেকেও বেশি গভীর, তাই নিজেকে হারিয়ে ফেলো না, না হলে তোমাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়বে। আসিলের ঘোর কাটল ফারহাদের কণ্ঠে। কথা শেষ করে ফারহাদ আবার নিজের জায়গায় গিয়ে বসে। আসিলের যেন দম বন্ধ হয়ে আসছিল। এবার আসিল ভালো করে ফারহাদের দিকে তাকালো। উজ্জ্বল শ্যামবর্ণ সুঠামদেহের অধিকারী পুরুষ, খয়েরি রঙের চোখ, হালকা চাপদাড়ি, সিল্কি চুল কপাল বেয়ে চোখ সুই সুই। কিছুটা চুল ভ্রু ঢেকে রাখার জন্য আসিল আর ভ্রু কাটা ক্ষত লক্ষ্য করতে পারল না। আসিল অবাক করার মতো করে একটা কথা বলে ফেলল ফারহাদকে। পর্ব ৮। এক একটা সময় এক একজনের জন্য এক এক রকম হয়। কারো কাছে ভালো তো কারো কাছে খারাপ, কারোর আনন্দের তো কারোর দুঃখের। আসিল ফারহাদের কথা শুনে ভীষণ অবাক হয়, কিন্তু তার ভাবনা চিন্তার কোনো ব্যাঘাত ঘটে না। তার ছোট্ট মনে চলছে অনেক অনেক প্রশ্ন, যার উত্তর আসিলের কাছে নেই। আসিল ফারহাদের চোখের ওপর এতটা কৌতূহল যে হুট করে একটা অদ্ভুত প্রশ্ন করে উঠল ফারহাদকে। আপনার চোখ দুটো কি আসল? না না, আসল কেন হতে যাবে, আসার সময় রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। ফারহাদের এরকম কথা শুনে আসিল অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। বলে কি এই লোক, চোখ আবার রাস্তা দিয়ে কুড়িয়ে পাওয়া যায়? কিন্তু হঠাৎ আসিল তার করা অদ্ভুত প্রশ্নের কথা ভাবতেই লজ্জায় পড়ে গেল। চোখ আবার আসল নকল হয় নাকি? আসিলের ভীষণ অস্বস্তি বোধ হতে লাগলো। মনে মনে নিজেকে গালাগাল করতে লাগলো। ইস, লোকটা তাকে কি ভাবছে এখন। তাই কিছু বলতে গিয়েও পারল না আসিল, চুপ করে রইল। ফারহাদের বেশ মজা লাগছে আসিলের অবস্থা বুঝতে পেরে। এমনিতেই মেয়েটা কিউটের ডিব্বা, তার উপর আবার অস্বস্তিবোধের চেহারা। ফারহাদের ইচ্ছে হলো আসিলকে আরও একটু অস্বস্তিতে ফেলতে, কিন্তু পর মুহূর্তেই ইচ্ছাটাকে ধুলোয় মিশিয়ে নিজেকে আরেকটু গম্ভীর করে তার পুরুষালী আওয়াজে বলল, তখন তুমি তোমার ভাঙা টেপ রেকর্ডার চালিয়ে কি যেন বলছিলে? চামচার স্যার। আচ্ছা, এই চামচাটাকে আর তার স্যারই বাকে। আসিল এবার মনে মনে হচ্ছে সে কোনো সিংহের গুহায়, মরণ তার নিশ্চিত। বারবার শুকনো ঢোক গিলছে, কাঁপাকাঁপি আরও যেন শত পরিমাণ বেড়ে গেল। আমতা আমতা করে বলতে শুরু করে। ফারহাদ আসিলের মুখের এক্সপ্রেশনগুলি দেখে আরও মজা পাচ্ছে। ভাবছে মেয়েটাকে আর একটু ভয় দেখাবে, কিন্তু এইটুকুতেই তো মেয়েটার কাঁপাকাঁপি শুরু। আসলে আমি, আসলে তুমি, তারপর মামা মানে কি মানে করছো? এই তুমি আবার তোতলা নাও তো। কি কি বললেন আপনি? আমি তোতলা? হ্যাঁ, তোমার উত্তর দেওয়ার স্টাইল দেখে তো তাই মনে হচ্ছে। কি? আসিলকে অপমান? তাহলে শুনুন, আমি চামচা আপনার ওই ড্রাইভারকে বলি। আর কিছু? ও বুঝলাম। আর চামচা স্যার? আসিল এবার দমে গেল। তার রাগ ফারহাদের প্রশ্নের তীরে গুম করে ফেটে কুটি কুটি কাচুমাচু করে তাকিয়ে আছে ফারহাদের দিকে। ফারহাদ ব্যাপারটা বুঝতে পেরে বাঁকা ক্ষীণ হাসি হাসলো, যেটা হাসিল দেখতে পেল না। ফারহাদ আবার গম্ভীর গলায় বলল, ওটা আমার ড্রাইভার কম অ্যাসিস্ট্যান্ট, চামচা না। আসিল এবার পূর্ণ দৃষ্টি দিল ফারহাদের ওপর। লোকটা আজও কালো কাপড় পরে এসেছে, কিন্তু লুকটা ডিফারেন্ট। আসিল ফারহাদের পা থেকে শুরু করে নিজের চোখ আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। আসিল এটা কেন করছে সে নিজেও জানে না। হঠাৎ আসিলের চোখ আটকালো ফারহাদের শার্টের ফাঁকে, ফারহাদের খোলা মসৃণ বুকের দিকে। লোকটা হ্যান্ডসাম, সুপুরুষ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটা মারাত্মক রকম হট। এটা এখনই উপলব্ধি করতে পারল আসিল। ফারহাদ আসিলের এরকম তাকানো দেখে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হাসল। তার ইচ্ছাকৃতভাবে খুলে রাখা শার্টের বাটন যে সত্যি কাজে দেবে তার জানা ছিল না। ফারহাদ আবার আসিলের দিকে তাকিয়ে দেখল আসিলের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, আমি জানি যে আমি ভীষণ হ্যান্ডসাম। আসিল হকচকিয়ে গেল। তাড়াতাড়ি নিজের শুদ্ধ বেহায়া হয়ে ওঠা চোখ সরিয়ে নিয়ে চোখ মুখ খিচে নিল। আসিলের মনে হচ্ছে আল্লাহ মাটি ফাঁক করে দিক আর সে সেই মাটির মধ্যে ঢুকে যাক। ইস, এটা সে কী করতে পারলো? লোকটা এখন তাকে অদ্ভুতের পাশাপাশি বেহায়া বলেও মনে করছে। কি একটা বাজে নাউজুবিল্লাহ মার্কা কাজ করে বসে আছে আসিল। আসিল নিজেকে মনে মনে গালাগাল দিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। আগের গাড়িটির তুলনায় আজকের গাড়িটি একটু ছোট, কিন্তু ভীষণ হাইফাই। আর এই গাড়িরও কালো। আসিলের গাড়ি সম্পর্কে তেমন কিছুই জানে না, তাই হয়তো গাড়িটির মডেল কিছুতেই ধরতে পারছে না। আকাশকুসুম চিন্তাভাবনার পর আসিলের চোখ গেল ফারহাদের হাতের দিকে। আসিলের কপাল ক্ষণিকের মধ্যে কুঁচকে গেল। উদ্বিগ্ন হয়ে উঠল তার মন। কিছুক্ষণ আগের সমস্ত কথা বলে আসিল ফারহাদের হাত নিজের দুটি হাতের মাঝে নিয়ে নিজের কোলের উপর রেখে বলতে শুরু করলো, এই, আমি আপনাকে, মানে আপনার চামচা,
সরি, ড্রাইভার কম অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম যেন আপনার হাতে পানি না লাগে বা ভীষণ চাপ না লাগে। দেখুন তো আপনার ক্ষত থেকে আবার রক্ত বেরোচ্ছে। ইস, এত পুরো ভিজে গেছে রক্তে। হাসিল খেয়াল করলো সে তার সামনের ব্যক্তির হাত নিজের হাতের মুঠোয় ধরে আছে তো আছে, আবার নিজের কোলের উপরও নিয়ে রেখেছে। লোকটা আবার না তাকে অন্য কিছু ভেবে বসে। আসিল তাড়াতাড়ি ফারহাদের হাত ছেড়ে মাথা নুয়ে বলল, সরি। ফারহাদ ব্যাপারটা বুঝতে পেরে বলল, ইটস ওকে, হাত না ধরলে ব্যান্ডেজ করবে কি করে। আসিল কিছু না বলে নিজের ব্যাগের চেন খুলে ফার্স্ট এড বক্স বের করতে গিয়ে হলো এক কাণ্ড। ব্যাগে তো ফার্স্ট এড বক্স নেই। আসিলের মাথায় হাত, মাথায় জোর দিতেই মনে উঠল সে তার ক্লাসের একটি মেয়ের হাত কেটে গিয়েছিল কোনো কারণে, তাকে ব্যান্ডেজ করে দেওয়ার পর ফার্স্ট এড বক্স না নিয়েই সে চলে আসছে। আসিল ঠোঁট উল্টে ফারহাদের দিকে তাকালো, বলল, বলছি যে মিস্টার, কোনো এক কারণে আমার ফার্স্ট এড বক্স কলেজেই রয়ে গেছে, আর এখন কলেজের গেটও বন্ধ হয়ে গেছে। আপনার গাড়িতে কি ইমার্জেন্সি ফার্স্ট এড বক্স আছে? ফারহাদ আসিলের কথা শুনে হঠাৎ তার দিকে এগিয়ে গেল। ফারহাদের এহেনকার যে আসিল হকচকিয়ে গিয়ে পিছে হেলে পড়ে। আসিলের কাঁপাকাঁপি আবার শুরু হয়ে যায়। কি করবে লোকটা তার সাথে? ভুলভাল চিন্তা মাথায় আসতেই আসিল নিজের চোখ খিচে বন্ধ করে নেয়। এদিকে ফারহাদ আসিলের এতটা সামনে চলে আসে যে তার নাক আসিলের কাঁধ এবার ছুঁই ছুঁই অবস্থায়। এরই মাঝে ফারহাদের নাকে ভেসে আছে একটা মিষ্টি ঘ্রাণ। এই ঘ্রাণ যে আসিলের শরীর থেকে আসছে তার কোনো সন্দেহ নেই। ফারহাদের নিজের নাক টেনে মিষ্টি ঘ্রাণ নিতে থাকে। এই ঘ্রাণ ফারহাদকে পাগল বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মদহীন মাতালের সাথে সাথে ফারহাদ এখন বিনা রোগের পাগলও হয়ে উঠেছে। ভয়ঙ্কর ধরনের অনুভূতি, তার এঞ্জেলকে কাছে পাওয়ার নেশা। কিন্তু সে কোনো ভুল করতে চায় না এই মুহূর্তে, না তো সব কিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। ফারহাদ কোনোভাবে নিজেকে সংযত করে উঠে নিজের জায়গায় বসে। আসিলের দিকে তাকাতে দেখতে পেল আসিল অসম্ভব কাঁপছে, আবার চোখ খিচে বন্ধ করে রেখে। ফারহাদের পেট ফেটে হাসি আসছে, কিন্তু তাও চুপ করে থেকে বলল, মিস আসিল, আমি চোখ বন্ধ করার মতো কোনো কাজই করিনি। আসিল এবার ফটাস করে নিজের চোখ খুলল। ফারহাদের হাতে ফার্স্ট এড বক্স দেখে চমকে গিয়ে নিজের পিছন দিকে তাকালো। তার মানে ফার্স্ট এড বক্স নেয়ার জন্য লোকটা তার দিকে এগিয়ে আসছিল। ইস, আবার আবার নিজেকে এক লজ্জাজনক অস্বস্তিকর মুহূর্তে ঠেলে দিল। লজ্জায় আসিলের ফর্সা মুখের দুটো গাল, নাকের ডগা সব লাল গোলাপের রং ধারণ করেছে। তা দেখে ফারহাদ নিজের চোখ বন্ধ করে মাথা ঝাঁকালো। ইস, কি নেশাক্ত মেয়ে রে বাবা। আসিল আর কিছু না বলে চুপচাপ প্রথমে ফারহাদের হাতের ব্যান্ডেজ খুলে ক্ষত জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে মলম লাগিয়ে তার উপর আবার ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় আসিল মাথা নিচু করে রেখেছিল, একটা কথাও বলেনি। আর ফারহাদ পুরোটা সময় নিজের অ্যাঞ্জেলকে দেখতেই ব্যস্ত ছিল। আসিল সব কিছু গুছিয়ে বলল, একটা পেইন কিলার খেয়ে নেবেন যদি ব্যথা করে তো, অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ, গুড বাই। ফারহাদ লক্ষ্য করলো আসিলের চেহারা তখনও লাল, হয়তো লজ্জার রেশ এখনো পর্যন্ত কাটেনি। নতমাথা নিয়ে আসিল বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই থেমে গেল। ফারহাদ হালকা ঝুঁকে পিছন দিকে ঘুরে থাকা আসিলের কাঁধের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, জানো, তোমার ভয়ার্ত চেহারার থেকে বেশি আকৃষ্ট লজ্জায় লাল হওয়া চেহারা। আসিল ফট করে পেছন দিকে তাকালো। এতক্ষণে ফারহাদ সরে আসে। আসিল কুঁচকানো ভ্রুর নিচে ছোট ছোট হওয়া চোখের দিকে চোখ রেখে ফারহাদ আবার বলল, আর রইল গুড বাইয়ের কথা। তো মিস আসিল, গুড বাই তাকে বলা হয় যার সাথে আর কোনোদিন দেখা না হওয়ার সম্ভাবনা আছে। আসিল তখনও একটা গোলকধাঁধায় ফেঁসে আছে। তার চোখ মুখে বয়ে যাচ্ছে প্রশ্নের স্রোত, কিন্তু উত্তরের ঝর্ণা কোথায়? ফারহাদ আসিলের চোখের দিকে তাকিয়ে থেকেই নিজের হাত উঁচু করে। তানভীর ইশারা বুঝতে পেরে দরজা খুলে দিল। আসিল দরজা খোলার আওয়াজ পেয়ে নিঃশব্দে নেমে এলো। ফারহাদ তাকিয়ে আছে আসিলের যাওয়ার পথে। আসিল তার প্রশ্নের পাহাড় ঠেলতে ঠেলতে এগিয়ে গেল হোস্টেলের দিকে। ফারহাদ মনে মনে বলল, অ্যাঞ্জেল, তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে, কিন্তু এখন না। আমি জানি তুমি আমাকে একটু হলেও চিনে ফেলেছো। তারপরে নিজের চুল উপরের দিকে ঠেলে দেয়, কিন্তু আজ আমার চুলের জন্য আমাকে পুরোপুরিভাবে শনাক্ত করতে পারোনি। ইটস জাস্ট বিগিনিং অ্যাঞ্জেল, তোমাকে যে আমার হতেই হবে। রাত প্রায় 11টার কাছাকাছি। রাতে খাওয়া দাওয়ার পর পর নিজ নিজ রুমে চলে গিয়েছে, কিন্তু একজনের চোখে বিন্দুমাত্র ঘুম নেই। সে হলো ফারিয়া। ক্যাডবেরির একটা বড় বার হাতে নিয়ে খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন কলেজ, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এইসব নিয়েই সে ব্যস্ত থাকে। আর ঘরে কোনো গল্প করার লোকও নেই। বোরিং ফিল হলেই ফারিয়া এরকম সারা বাড়ি ঘুরে বেড়ায় ভূতের মতো। এই জন্য কতবার রেজওয়ানের কাছে বকাও খেয়েছে তার কোনো হিসাব নেই।
ফারিয়া উল্টো দিকে হাঁটতে হাঁটতে ভীষণ জোর ধাক্কা খেলো কারোর সাথে। ফারিয়া হকচকে পিছন দিকে ঘুরতে গিয়েও পারল না, ভয় হলো যদি ভূত বা জেন হয়। এই মেয়ে, তোমাকে না কতবার বলেছি এভাবে রাত বিরাতে ঘুরবে না। ফারিয়া রেজওয়ানের আওয়াজ পেয়ে ফট করে ঘুরে তাকায়, দেখে রিজওয়ান তার একদম কাছে, রেজওয়ানের মতো একদম সেম দেখতে। ফারিয়ার কথায় রেজওয়ানের ভ্রু কুঁচকে কিছু বলতে গেলেই ফারিয়া এবার চিৎকার করে বলল, ভূত! রেজওয়ান তাড়াতাড়ি করে ফারিয়ার মুখ চেপে পাশের দেওয়ালের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে ফারিয়ার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? একে তো রাত বিরাতে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছ, তার উপর আমাকে ভূত বলছো? উম 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 কি করছো? রেজওয়ান ফারিয়ার করার কারণ বুঝতে পেরে ফট করে নিজের হাত সরিয়ে নেয়। ফারিয়া হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে মেরে ফেলার ধান্দা করছেন বুঝি? না মানে আসলে, এই এই আমার দিকে তাকান, তাকান বলছি, আমার দিকে তাকিয়ে কথা বলেন। রেজন তাকিয়ে বলল, নাও বলো কি বলবে। ফারিয়া রেজওয়ানের দুই গালে দুই হাত দিয়ে নিজের পায়ের আঙুলের উপর ভর করে রেজওয়ানের থুতনি বরাবর হয়ে তার চোখে চোখ রেখে বলল, আপনি জানেন না আমি আপনাকে কি বলতে চাই? ফারিয়ার এহেন কথায় রেজওয়ানের সারা শরীরে এক শিহরণ বয়ে যায়। সে জানে ফারিয়া কি বলতে চাইছে তাকে, তারপরও নিজেকে শক্ত করে গাল থেকে ফারিয়ার হাত নামিয়ে দেয়। ফারিয়া, বাচ্চামো ছাড়ো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। ফারিয়া ছলছল চোখে তাকায় রিজওয়ানের দিকে, নিজেকে ধিক্কার দেয় যে সেই কঠিন মনের মানুষকে ভালোবেসেছে। ফারিয়া গটগট পায়ে চলে নিতেই রেজওয়ান পেছন থেকে বলে, তোমার ক্যাডবেরি পড়ে আছে, আপনি ওটা তুলে খেয়ে নিন।